বাসর রাতে বউ সেজে খাটে বসে আছি, কিন্তু তার আসার নামই নেই। ছেলেটিকে আমি এখনো দেখিনি, আর নামটাও জানি না। ছেলেটির বায়না ছিল বিয়ের আগে কেউ কাউকে দেখবে না। শুনেছি ছেলেদের পরিবারে নাকি 10 না 12টা বাড়ি আছে। ছেলেটি নাকি অনেক বড়লোক, সে একজন ইঞ্জিনিয়ার। আমি সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করছি। আমার ছেলেটিকে খুব খুব দেখতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পর দরজার ঠাস করে আওয়াজ পেলাম, মনে হয় সে এসেছে। কিছুক্ষণ পর ছেলেটি রুমের ভিতরে ঢুকলো। লাইট নিবানো, তাই কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। হঠাৎ ছেলেটি লাইট জ্বালালো, তাই আমি ওর দিকে তাকালাম। তাকিয়ে আমি তো অবাক। আমি বললাম, তুমি এখানে কি করে? তাহলে চিনতে পেরেছিস? আমি বুঝেছি এই 5 বছরে হয়তো চিনতে পারবি না। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম, আমার সাথে তোর বিয়ে হয়েছে। আমি দেখতে পেলাম আবিরের চোখ লাল হয়ে আছে। ও প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আমাকে বিয়ে করেছে। আমি ভয়ে ভয়ে বললাম, আমাকে তুমি কেন বিয়ে করলে? কেন বিয়ে করেছি তাহলে দেখ। আমি ওর কাছে চলে গেলাম, তারপরে আমি ওকে খাটে শুয়ে দিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কিন্তু লাগছে। তাই এটা তো কিছুই না, কেবল তো শুরু। তোকে আমি বিয়ে করেছি শুধু এইগুলো করব তার জন্য। তারপরে 6 মাস পর ছেড়ে দিব। আমার মনের আশাটা মিটিয়ে তোর অত্যাচারগুলো আজও আমাকে ভালোভাবে ঘুমাতে দেয় না। মনে পড়ে কি সেই পুরনো দিনের কথা? প্লিজ আমাকে ছেড়ে দাও। হা 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 হা। তাই ছেড়ে তো দিবই, কাজগুলো আগে করে নেই তারপরে। আবির, আমি সারা শরীরে ব্যথা পাচ্ছি। এখন ভালোই ভালোই সবকিছু খুলে ফেল। আমি এগুলো কিছুই করব না। এই বলে আমি ওর বুকের ওপরের কাপড়টা সরিয়ে নিলাম। তারপরে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। আমি আর পাচ্ছি না, আমার অনেক ব্যথা লাগছে। প্লিজ এবার ছেড়ে দাও। তোকে তো পারতেই হবে। তুই আমার সাথে কি করেছিলি তা কি তোর মনে পড়ে না? আমি কিসের ভুল ছিলাম? শুধু তোকে আমি ভালোবেসেছিলাম, তাই না? আমি তোমার সাথে অনেক কিছু করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর মতো মেয়েকে করব ক্ষমা? আমাদের প্রতিদিন ফুলসজ্জা হবে, তোকে তালাক দেবার আগ পর্যন্ত। প্লিজ এভাবে বলো না। আমি আবার ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর হারিয়ে গেলাম ভালোবাসার মহামিলনে। আমি আর পাচ্ছি না। আমার কাজও শেষ, এখন যা, সোফায় গিয়ে শুয়ে পড়। ওখানে অনেক শীত, আমি কিভাবে ঘুমাবো? তোকে পারতেই হবে, তুই যাবি কি না? আমি যাব না। হারামির বাচ্চা, নাম বিছানা থেকে। শুধু এটুকে জেনে নে, আমি শুধু তোর সাথে এইগুলো করব তাই তোকে বিয়ে করেছি। তারপর যে সময় আমার মনের সব আশাটুকু মিটে যাবে, তখন তোকে ছেড়ে দিব। আমি ওখান থেকে নেমে সোফায় চলে আসি। সারা শরীর অনেক ব্যথা করে আছে। আমি ভাবছি অবশেষে আমার এই দিনটা দেখতে হবে, তা আমি জীবনেও ভাবিনি। যাকে আমি অনেক অত্যাচার করেছি তার সাথে এগুলো। আমি ভাবছি আর আমার কেমন যেন শীত লাগছে। আমি শুয়ে পড়ি। আপনারা ভাবছেন কি আমি ওর সাথে কেন এগুলো করেছি? জানতে চান? তার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি আবির, এই শহরের নামকরা একজন ইঞ্জিনিয়ার। আমাকে চিনে না এমন কোনো মানুষ নেই। আর এই হলো ফারজানা, যার সাথে আমি এতক্ষণ অত্যাচার করেছি। আমি শুধু ওকে বিয়ে করেছি ওর অহংকার ভাঙার জন্য। ও হলো সবচেয়ে অহংকারী মেয়ে। ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছে। কেন ওর জন্য আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে গিয়েছে, চলুন যাওয়া যাক সেই 5 বছর পিছনে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমরা তখন অনেক গরিব ছিলাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। ফারজানা ছিল আমার প্রথম ক্রাশ। ওকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যে সময় পড়ি সেই সময় থেকেই ভালোবাসি, কিন্তু কোনো সময় বলতে পারিনি। একদিন আমি আর আমার একজন বন্ধু ক্লাসে বসে আছি। কিছুক্ষণ পর ও বলল, কি রে, তোর নায়িকাকে কবে প্রপোজ করবি? মামা, আমার তো ভয় করে, কেমন জানো। তোর প্রপোজ করার আগে যেদিন অন্য কারোর হয়ে যাবে সেদিন ঠিক বুঝতে পারবি। রাকিব, ও কি রাজি হবে? শালা বলে দেখ তো। যা, আগামীকালকেই ওকে প্রপোজ করব।
ঠিক আছে। আমি সব ক্লাস শেষ করে বাড়িতে চলে আসি। পরের দিন দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা ওর বান্ধবীর সাথে বসে বসে কথা বলছে। তাই আমি ওকে ডাক দিলাম। কিছুক্ষণ পর ও আমার কাছে আসলো। কি ডাক দিলি কেন? তোকে না একটা কথা বলার ছিল। ধুর, কি কথা বল। তোর মতো ছেলের সাথে কথা বললে সবাই সন্দেহ করবে। এখন বল তো কি কথা। ফারজানা, আসলে আমি তোকে যে সময় ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে দেখি তখন থেকেই আমি তোকে ভালোবেসে ফেলেছি। এতদিন ভয়ের কারণে কিছু বলতে পারিনি। তুই আমার সারা জীবনের সঙ্গী হবি। কথাটা শুনে আমার অনেক হাসি পেল, তবুও হাসি থামিয়ে বললাম, তাই নাকি? কেন আমাকে এত ভালো লাগে? জানি না, তবে আমি স্বপ্নে দেখেছি তুই আমার জীবন সঙ্গী। এ মা, তাই? তোর প্রপোজ আজ আমি গ্রহণ করব না। কালকে যদি তুই আমাকে কলেজের সবার সামনে প্রপোজ করতে পারিস তাহলে আমি তোকে ভালোবাসবো। আচ্ছা, তুই যেটা বলছিস সেইটাই হবে, আমি রাজি। আচ্ছা, এখন চলি রে। আমি ওখান থেকে বান্ধবীদের কাছে চলে আসতে না আসতেই সাথী বলল, কি রে, এত হাসছিস কেন? ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলে ভালোবাসে। তাই তো, তুই ওকে ভালোবাসিস? তোকে পাগলা কুত্তায় কামড়িয়েছে। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। আর তো তো এখন কি করবি? কালকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা বল আমাকে। তা কালকেই দেখতে পারবি। ওরে যে কালকে কি করব তা আছে শুধু আমার মনে মনে। দেখা যাবে তুই কেমন পারিস। চল ক্লাসে যাব। আমি ক্লাস করে বাড়িতে চলে আসি। তারপর বিকালবেলা একটা শার্ট কিনতে গেলাম। কারণটা হলো ওকে কালকে প্রপোজ করব, তাই সুন্দর দেখে একটা নীল শার্ট কিনলাম। তারপরে দোকান থেকে আবারও একটা গোলাপ ফুল কিনলাম। পরের দিন কলেজে চলে আসি। এসেই রাকিবের কাছে চলে আসি। কি রে, আজকে আবার কাকে প্রপোজ করবি? কারে আবার আমার নায়িকাকেও বলেছে আজকে যদি ওকে আমি প্রপোজ করি তাহলে তো প্রপোজের নাকি অ্যান্সার দিবে। আবির, দেখ ফারজানা এসেছে। আচ্ছা দোস্ত, চলি রে, ওকে প্রপোজ করে নিয়ে তারপরে তোর সাথে কথা বলবো। ঠিক আছে। আমি ফারজানার কাছে চলে আসি। কিছুক্ষণ পর ফারজানা বলল, তুই এসেছিস? চল, ওখানে অনেক মানুষ আছে, ওখানে বলে প্রপোজ করবি। আমি ওর পিছন পিছন চলে আসি। একটু পর ফারজানা বলল, এখন প্রপোজ কর। আমি ওর সামনে একটু হাঁটু গেড়ে বসে পড়ি। তারপর আমি বললাম, ফারজানা, আই লাভ ইউ। বলার সাথে সাথে ফারজানা আমার কলার ধরে উঠে আমি ঠাস করে দিলাম একটা চট। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? তোকে তো আজ শেষ করে ফেলবো। আমার চরের শব্দ শুনে সবাই আমাদের কাছে আসলো। একজন বলল, এখানে কি হয়েছে? আর ফারজানা বলল, এই হারামির বাচ্চায় আমাকে বলে ভালোবাসে। এসব কি? তুই তো বললি আজকে তোকে প্রপোজ করতে। ফকিরের বাচ্চা ফকির, তুই কি আমার বাবার বিষয় সম্পত্তি দেখেছিস তার জন্য আমাকে ভালোবেসেছিস? তোদের মতো ফকিরের খবর আমার ভালোই জানা আছে। ফারজানা, এগুলো কেমন কথা? তোর বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। কুত্তার বাচ্চা, আবারও মুখে মুখে কথা। এটি বলে ফারজানা আমাকে আরো 2-3টা চর মারলো। আমাকে রাকিব টেনে অন্য পাশে নিয়ে গেল। বলছি না, ও একটা অহংকারী মেয়ে। ওরা শুধু টাকাটাকে ভালোবাসে। আমি আর কিছুই বলতে পারলাম না। আমার শুধু চোখ বেয়ে পানি পড়তেছে। কি করব বুঝতেছি না। এখন কি করবি? বাড়িতে যাবি? আমি বাড়িতে যাব। রাকিব আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। ফারজানা, তুই তো একটা জিনিস, কি সুন্দরভাবে অভিনয়টা করলি, আরও বুঝতেও পারলো না। আরে আর বলিস না, ওদের মতো ভিখারির খবর আমার ভালোই জানা আছে। তুই আজকে থেকে আমাদের বস। হয়েছে, চল ক্লাসে যাব। বাড়িতে এসে শুধু আমার ওর কাজগুলো আমার চোখের সামনে ভেসে আসতেছে। ও আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলো। আমি এইগুলো কিছুই ভেবে পাচ্ছি না। আমার দোষটা কি ছিল? ওকে ভালোবাসাটা আমি তো ওকে কোনোদিনও ক্ষমা করব না। হঠাৎ আমার চোখে ঘুম এসে পড়ল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবারও কলেজে এসে পড়ি। আসতে না আসতে দেখতে পেলাম সবাই আমাকে দেখে হাসতেছে। আমি বুঝতে পেরেছি কেন ওরা এভাবে করছে। আমি ক্লাসরুমে চলে আসি। এসে মন খারাপ করে বসে আছি। কিছুক্ষণ পর রাকিব আসলো। কি রে, মন খারাপ নাকি? আমি ওর সাথে কোনো কথা বললাম না। কি রে, আমার সাথেও কথা বলবি না? দেখ দোস্ত, আমার কথা বলতে ভালো লাগছে না। আবির দেখ,
ভেঙে পড়লে চলবে না, তোকে কিন্তু লেখাপড়া করে অনেক দূরে যেতে হবে। রাকিব, আমি কি ওর কোনো ক্ষতি করেছিলাম? ও কেন আমাকে এভাবে অপমান করলো? আমাকে বলে দিতে পারতো যে আমাকে ও ভালোবাসতে পারবে না। কলেজের সবার সামনে এভাবে অপমান না করলেও পারত। বড়লোক মেয়েদের এটা করা কোনো ব্যাপার নয়, ওদের কাছে কারোর সম্মানের কোনো দাম নেই। ঠিক বলেছ। কিছুক্ষণ পর দেখতে পেলাম ফারজানা ও তার দলবল এসেছে। আমাকে দেখে ফারজানা ওর একটা বান্ধবীর কানে কানে কি যেন বলতে লাগলো। সাথী, আজকে ওকে আবার কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। কি বল? এই ব্যাপার খারাপ না, অনেক ভালো একটা বুদ্ধি। তাহলে তো ওর পরের বেঞ্চে বসা লাগবে। দরকার হলে বসবো। আমি দেখতে পেলাম ওর আমাদের পিছনের বেঞ্চে এসে বসে পড়ল। আমি ওদের দেখে উঠতে যাব এমন সময় স্যার আসলো, তাই আর ওখান থেকে উঠা হয়নি। আমার সবাই স্যারের কথা শুনতে আছি। এর ভিতরে ফারজানা বলে উঠল, স্যার, এই ছেলেটির গা দিয়ে গন্ধ আসছে, মনে হয় 10 দিনেও গোসল করেনি। কথাটা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। আমি ফারজানাকে বললাম, ফারজানা, এইসব কি ধরনের কথা? যেটা সত্যি সেটাই তো বলেছি স্যার। ওরে উঠান, না হলে আমরা কিন্তু সবাই ক্লাস ছেড়ে বের হয়ে যাব। কথাটা শুনে স্যার আমাকে বের করে দিল। আমিও বের হয়ে গেলাম। আমার শুধু চোখ বেয়ে পানি পড়ছে। আমি বের হয়ে চোখ মুছতে মুছতে বাড়িতে চলে আসি। ফারজানা, ওর নামে এইরকম মিথ্যা কথা বললি কেন? তুই ওর হয়ে দালালি করবি, তাহলে কিন্তু তোকেও বের করে দিব। সবাইকে আবির ভাবিস না, আমি কিন্তু আবিরের মতো না। ছেলেটাকে বোকা পেয়ে যা খুশি করা সেটা কিন্তু ঠিক নয়, ওকে? চুপ কর তো দালাল। কিছুক্ষণ পর আমি বাড়িতে চলে আসি। এসে শুয়ে শুয়ে কাঁদছি আর ভাবছি যে কেন ওকে প্রপোজ করলাম আর ও আমাকে কেন এভাবে শাস্তি দিচ্ছে। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে গেটের সামনে বসি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। কি রে, গেটের দারোয়ানের চাকরিটা কি তুই করতে আসছিস? তোদের মতো ছোট লোক কি আর চাকরি করবে? কথাটা শুনে মাথার অনেক রাগ উঠল। আমি গিয়ে ওর গালে ঠাস ঠাস 2টা চড় লাগিয়ে দিলাম। তুই আমাকে এত অপমান করলে কি পাও? তুই আমার গায়ে হাত তুললি? কুত্তার বাচ্চা, তোকে তো আমি দেখে নিব। এটা বলে ফারজানা চলে গেল। আমিও রাকিবের সাথে ক্লাসের ভিতর চলে আসি। কলেজের ছুটির পর গেট দিয়ে বের হতে যাব এমন সময় ভাইয়ের ডাক। এই আবির, শোন, এদিকে আয়। আমি তার কাছে চলে গেলাম। কি রে, কি শুনছি এগুলা? তুই নাকি ফারজানার গায়ে হাত তুলছিস? তারপরে আমি সব তাকে বললাম। শালার বেটা, মিথ্যা কথা বলার জায়গা পাস না না? এটি বলে সে আমাকে মারা শুরু করে দিল। আমি শুধু চুপ হয়ে তার মার খেয়ে যাচ্ছি। আর যদি কখনো শুনি তুই ক্যাম্পাসে ওর সাথে কোনো প্রকার ঝামেলা করছস, তাহলে তোর খবর আছে। যা, ভাগ এখান থেকে। আমি তার কথা শুনে বাড়িতে চলে আসি। আমি এসে আবারও কান্না শুরু করে দিলাম। হয়তো ওর জন্য আমার লেখাপড়াটা এভাবে বন্ধ হয়ে যাবে, আমি আর কিছু ভাবতে পারছি না। তার মার খেয়ে আমার 7 দিন জ্বর ছিল। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ও শুধু আমাকে অপমান করত আর মাঝে মাঝে সবার সামনে বসে চর মারত। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন আমার জীবনটা অন্ধকার এসে পড়ে। আমাকে প্রিন্সিপাল এই কলেজ থেকে বের করে দেয়। প্রতিদিনের মতো ক্লাসে আসি। আজ একটু তাড়াতাড়ি কলেজে চলে আসি। এসে দেখি কলেজে কেউ নেই, শুধু ফারজানা ও তার দলবল। আমি এসে বাম পাশে বসে রয়েছি আর বইটা বের করে পড়ছি। দেখ ফারজানা, আবির এসেছে। ওরে আজকে এই কলেজ থেকে বের করার ব্যবস্থা করে আসি। কি করবে বল? আগে বল, কোনো স্যার কি এখানে এসেছে? না তো, এখনো আসেনি। কোনো স্যার আসলে আমাকে একটু বলবি। কেন, কি করবে বল না আমাকে। তা তো নিজের চোখেই দেখতে পারবি। ওই দেখ, প্রিন্সিপাল স্যার গেট দিয়ে ঢুকতে আসছে। এখনই ও বুঝবে মজা। আমি বসে বসে পড়ছি, এমন সময় ফারজানা আসলো আমার কাছে। তাই আমি ওকে দেখে উঠতে যাব এমন সময় ফারজানা বলল, কি রে, তুই যাস কই? এটা বলা মাত্রই ফারজানা ওড়না খুলে আমার হাতে দিল আর আমাকে সবার সামনে জড়িয়ে ধরল। বাঁচাও বাঁচাও স্যার, বাঁচান। আমি দেখতে পেলাম কথাটা শুনে প্রিন্সিপাল স্যার ছুটে আসলো আমাদের কাছে। এখানে কি হয়েছে? ফারজানা আমাকে ছেড়ে দিয়ে বলা শুরু করে দিল। দেখেন না স্যার, আমি ওর কাছে পড়া জানতে এসেছিলাম, তার বিনিময়ে ও আমার গায়ের ওড়নাটা খুলে ফেললো আর ও আমাকে অনেক কিছু করতে চেয়েছে। ছি ছি আবির, তোমার থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি, তুমি যে এত নিচে নামবে। বিশ্বাস করেন স্যার, আমি এগুলো কিছুই করিনি। ও সব মিথ্যা বলছে। এর ভিতরে ফারজানা একটা বান্ধবী বলল, স্যার, ও ফারজানার ওড়না ধরে টান দিয়েছে, এটা আমরা নিজের চোখে দেখেছি। আবির,
তাহলে ওরাও কি মিথ্যা বলবে? আমি আর কিছুই বলতে পারলাম না। আমার শুধু চোখ দিয়ে পানি পড়ছে। স্যার, ওকে যদি আপনি কলেজ থেকে না তাড়ান তাহলে আমরা আর কেউ কলেজে আসবো না। আজকে হয়তো ও এটা আমার সাথে করেছে, কিছুদিন পরে তো অন্য একটা মেয়ের সাথে এটা করবে, তাই না? ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটাই হবে। প্রিন্সিপাল স্যার, আমাকে এই কলেজ থেকে তাড়াবেন না। এই কলেজে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। স্যার আমার কাছে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, স্যার চলে গেল। আমার চোখ দিয়ে শুধু বৃষ্টির মতো পানি ঝরছে। আমি আসার সময় ওদের সবাইকে একটা কথা বললাম যে এই পাপের শাস্তি তোদেরকেও একদিন পেতে হবে। আরে তুই তাড়াতাড়ি দূরে যা, তোকে আমি আর দেখতে পাচ্ছি না। আমি ওখান থেকে বাড়িতে চলে আসি আর ভাবছি আমার লেখাপড়া কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে? আমি আর কিছুই ভাবতে পারছি না। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখেই রাগ হয়ে আমার গালে দুটো চড় লাগিয়ে দিল। আম্মু, তুমিও আমাকে মারলে? ছি ছি আবির, তুই ওই মেয়েটার সাথে কি করলি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আম্মু, তুমিও আমাকে বিশ্বাস করতে পারলা না? তোর কোনো কথা বিশ্বাস করব না। আমাকে তো তোর নিজের ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা করছে। এমন সময় দেখতে পেলাম রাকিব এসেছে আমাদের বাড়িতে আর এসেই বলতে লাগলো, তোকে কি কলেজ থেকে বের করে দিয়েছি? হুম। তোকে আমি আগেই বলেছি আগে ক্লাসে যাবি না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। কিছুক্ষণ আম্মু বলল, তোরা কি বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আসল কথা কি আন্টি, আমি বলি, আসলে আবিরের কোনো এতে দোষ নেই। আপনার ছেলের উপর সেই মেয়েটি উঠে পড়ে লেগেছিল। তারপরের ঘটনা আম্মুকে সব বললাম। এত সব হয়ে গিয়েছে আর আমাকে কিছুই জানাসনি? আমি বুঝেছি ও থেমে যাবে, কিন্তু ও থামেনি। আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে। এখন তুই কি করতে চাস? জানি না। আবির, আমি এখন আসি। আর তুই কি আর কলেজে যাবি না? আমাকে টিসি দিয়ে দিয়েছে, হয়তো আর কলেজে যাওয়া হবে না। আচ্ছা, তোর সাথে কালকে কথা হবে। আমিও ওখান থেকে আমার রুমে চলে আসি। এসে একা একা কান্না করছি আর ভাবছি আজ গরিব বলে ও আমার সাথে এটা করেছে। আমি তো ওকে কোনো দিনও ক্ষমা করব না। আমার চোখের পানি আজ বাধা মানছে না। হঠাৎ আম্মু চলে আসলো আমার রুমে। আবির, তুই আর লেখাপড়া করতে চাস না? কিভাবে করব বলো? আমাকে তো বের করে দিয়েছে। আবির, আমি তোর খালার সাথে কথা বলেছি, সে তোকে তোদের ওখানে যেতে বলেছে। তারা নিজেরাই তো গরিব, তাহলে আমাকে কিভাবে খাওয়াবে? আমি বলেছি এটা, তবুও তোকে যেতে বলেছে। ঠিক আছে, আমি কালকেই ঢাকা চলে যাব। আচ্ছা, আর মন খারাপ করিস না, আর ভেঙেও পড়িস না। তোকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আম্মু কথাটা যেন আমার কানে লেগে গেল যে আমার ভেঙে পড়লে চলবে না, তাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। রাতে আমার আর ঘুম হলো না। সারা রাত শুধু পুরনো কথা ভেবে কান্না করেছি। পরের দিন আম্মু কাছে এসে আসলো, আম্মু আমি ঢাকায় চলে গেলাম। আচ্ছা বাবা, যা তাহলে, আর সাবধানে যাবি। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আসার সময় আম্মুও কান্না করছিল। আমি ঢাকা এসে পড়ি, তারপর খালাদের বাসায় চলে আসি। আমাকে দেখে সবাই আমার কাছে আসলো। কিরে বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসি। পরের দিন খালামণি একটা সুন্দর কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। প্রথম প্রথম মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, তবুও মানিয়ে নিয়েছি। একদিন সবার সাথে খেতে আছি, এর ভিতরে খালামণিকে বললাম, খালামণি আমি একটা চাকরি করতে চাই। কি বলো এইসব? লেখাপড়া বাদ দিয়ে কিসের চাকরি করবি? আরে লেখাপড়া করব আর চাকরিও করব। আচ্ছা, তোর খালু যেখানে চাকরি করে সেইখানে করতে পারবি। পারবো না কেন? আমাকে পারতেই হবে। আচ্ছা, তোর খালু আসলে বলবো। পরের দিন খালুর সাথে তাদের অফিসে চলে আসি। আমার কাগজপত্র খুব ছিল। চাকরি হলো নাইট ডিউটি। আমি রাজি হয়ে যাই। সকালে কলেজে যেতাম, তার আগে 2টা টিউশনি করাতাম, আর রাতে চাকরিটা করতাম। আমার একটা লক্ষ্য ছিল, আমি অনেক টাকার মালিক হব। আস্তে আস্তে আমি এগোতে থাকি, আর আল্লাহ আশাটা পূরণ করেছে। অবশেষে আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি। আমি এখন একজন নামকরা বড় ইঞ্জিনিয়ার। আমাকে চেনে না এমন কোনো মানুষ নেই। আমার এখন 10 থেকে 12টা বাড়ি
এই 5 বছরে আমি নিজের ভালোই উন্নতি করতে পেরেছি। মাঝে মাঝে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তখন আমি আর ঘুমাতে পারি না, কষ্টে বুকটা ফেটে যায়। 5 বছর পরে আজ বাড়িতে আসি, এসে আম্মুকে সালাম দিলাম। এই 5 বছর আম্মুর সাথে কথা হয়তো ফোনে, বাট আমি বাড়িতে আসতাম না। আম্মুকে যখন মনে পড়তো তখন তাকে ঢাকা আসতে বলতাম। আমি এসেই রাকিবের কাছে চলে আসি, ও আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো। কি রে, ভুলে গেছিস আমাকে? না রে দোস্ত, তোকে ভুলবো জীবনেও না। নিজের তো ভালোই উন্নতি করেছিস, এখন একটা বিয়ে করে নে। এত তাড়াতাড়ি না, আরো পরে। তুই তো বিয়ে করেছিস তাই না? করেছি তো। আচ্ছা রাকিব, ফারজানা কি বিয়ে হয়ে গেছে? হঠাৎ ফারজানার কথা কেন? আরে বল না, বিয়ে হয়েছে কিনা? না, এখনো বিয়ে হয়নি। সত্যি তো? তাহলে আমি ওকে বিয়ে করব। আবির, এইগুলো তুই কি বলতে আসিস? ও আমাকে এত অত্যাচার করেছে, আর ওকে যদি আমি ছেড়ে দেই তাহলে কেমন হবে বল? তুই এখন কি করতে চাস বল তো? তা তুই কিছুদিন পরেই দেখতে পারবি। আমিও ওখান থেকে বাড়িতে চলে আসি, তারপরে আম্মুর কাছে চলে আসি। কিছু না খেয়ে গেছিস কই? এই আম্মু, সামনে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। কি কথা বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। তাই নাকি? কোন মেয়ে রে বাবা? তারপরে আম্মুকে সব বললাম, সে রাজি হয়ে গেল। বিকালবেলা তারা সবাই ফারজানাকে দেখতে গেল, কিন্তু কথা দিয়েছিলাম যে ছেলের মুখ এখন মেয়ে দেখতে পারবে, বাট তারা আমাদের বিষয় সম্পত্তি দেখে রাজি হয়ে যায়। অবশেষে আমি বিয়েটা শুরু করি। আর তারপরে ঘটনা তো আপনারা জানেনই। ওকে পাপের শাস্তি দেবার জন্য আমি ওকে বিয়ে করেছি। এখন আসুন বাস্তবে আসা যাক। দেখতে পেলাম সকাল হয়ে গিয়েছে, আর ফারজানা শীতের ভেতর গুটি সুটি দিয়ে শুয়ে আছে। তাই আমি ওর কাছে চলে আসি। এই যে, উঠ তাড়াতাড়ি। কেন? উঠবি না মানে? এটা কি বাবার বাড়ি পেয়েছিস? আবির, আমাকে আর অত্যাচার করো না, আমার সারা শরীর খুব খুব ব্যথা। মনে পড়ে সেই পুরনো কথা, আমার সাথে তুই কি করেছিলি? আমি যা করেছি দয়া করে আমাকে মাফ করে দাও। তোকে করব মাফ? তুই আমার সুন্দর জীবনটা পুরোই নষ্ট করে দিয়েছিস। তুমি যে সময় কলেজ থেকে চলে এসেছো তখন আমি তোমাকে অনেক মিস করি। আমার নিজেরই অনেক খারাপ লাগা শুরু করে। তোমার সাথে হয়তো আমার এটা করা ঠিক হয়নি। তুই করবি আমাকে মিস? ভাবতেই আমার অবাক লাগে। তাও আবার তোর মতো মেয়ে। আমাকে যখন তুই মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছিলি, তখন তো আমি এটা দেখিনি। আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি গিয়ে ওর গালে ঠাস করে চড় লাগিয়ে দিলাম, আর বললাম, এই ক্ষমা চাওয়া কথা তুই আরও একদিনও বলবি না। আচ্ছা, আমি এখন কি করব? মরে যাব? আমি তোকে এত তাড়াতাড়ি মরতে দিব না, তোকে তো আমার তিলে তিলে মারতে হবে। আর শোন, এখন ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করবি তুই। আমি তো কোনো কাজ করতে পারি না। পারি না মানে? তোকে পারতেই হবে। আমি আর ওখানে দাঁড়ালাম না, আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে আসি। তারপর আবিরের আম্মুর কাছে চলে আসি। কি তোমার ঘুম ভেঙেছে? আম্মু, এখন আর কি কাজ করতে হবে? কি বলো, এইসব বাড়িতে এত কাজের লোক, আর তুমি কি না কাজ করবে? তবুও আমার কাজ করা লাগবে? তোমার কোনো কাজ করা লাগবে না, আর তুমি না এবারে নতুন বউ, তার চেয়ে ভালো হবে তুমি আবিরকে এই নাস্তাগুলো দিয়ে আসো। আমি নাস্তা নিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির কাগজে সাইন করছে, আর আমি আবিরের কাছে চলে আসি। এই নাও তোমার নাস্তা। আমি নাস্তা দিতে দিতে সবকিছু কাগজের উপরে পড়ে যায়। আমি সরি বলতে যাব, সেই সময় আবির আমার চুল টেনে ধরলো, আর আমার চুল ধরে মারা শুরু করে দিল। এটা তুই কি করলি? সরি, আমার হাত কেঁপে সবকিছু পড়ে গিয়েছে। তোকে আজ মেরেই ফেলবো। প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই জানিস এটা কত গুরুত্বপূর্ণ কাগজ, আর সবকিছু এভাবে নষ্ট করে দিলি কেন? আমি বুঝতে পারিনি। এখন এইগুলা সব পরিষ্কার কর। আমি সবকিছু পরিষ্কার করা শুরু করে দিলাম, আর আমার চোখ বেয়ে পানি পড়ছে। হয়তো এটা আমার পাপের শাস্তি। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করেছি, হয়তো সেটারই শাস্তি দিচ্ছে। আমি সবকিছু পরিষ্কার করে বাইরে চলে আসি। কিছুক্ষণ পর আবির আসলো, আর এসেই বলা শুরু করে দিল। আম্মু আজকে বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। কেন, কি হয়েছে? বাড়ির সব কাজ ফারজানা করবে। আবির, এগুলো কি বলিস? ওনা তোর বউ, তুই ওকে কাজ করতে দিবি কেন? আমি আর কোনো কথা বলতে চাই না, সবাইকে আজ আমি ছুটি দিয়ে দিচ্ছি।
আবির, কেন মেয়েটার সাথে এমন করছিস? পুরনো দিনের কথা যদি তোমাকে মনে করে দিই, তাহলে হয়তো তুমিও ওর সাথে এরকমই করবে। কি কথা বল আমাকে। পরে এক সময় বলবো। কিছুক্ষণ পর ফারজানা বলল, ঠিক আছে, আমি সব কাজ করতে রাজি। মনে থাকে যেন। এটা বলে আমি অফিসে চলে আসি। অফিসের সব কাজ শেষ করে সন্ধ্যা 7টার সময় বাড়িতে চলে আসি। এসে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসি। এসে দেখি ফারজানা সোফায় শুয়ে আছে। তাই আমি ওকে ডাক দিলাম। প্লিজ আবির, আজকে আমি অনেক ক্লান্ত। বাড়িতে অনেক কাজ করেছি, তাই আমার সারা শরীরে ব্যথা। তুই আসবি কি না? তোকে তো পাপের শাস্তি দিতে হবে। আরও যে কত কি হবে। আমি ওর কাছে চলে গেলাম, আর যাওয়ার সাথে সাথে ও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আবির ছাড়ো, আমার অনেক লাগছে। আমারও শেষ। এখন যা, আমার কাজ শেষ। আবির, আমি উঠতে পারছি না। তবুও তোকে উঠতে হবে। সোফায় আমি ঘুমাতে পারি না। রাতে আমার ঘুমাতে অনেক কষ্ট হয়। তোকে আমি বিয়ে করেছি তো এইগুলো করব তাই। আর 6 মাস পরে এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। তোকে শুধু একটা জিনিস বোঝানোর জন্য বিয়ে করেছি, কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। আমি আগেই আমার ভুলগুলো বুঝতে পেরেছি। তুমি কলেজ থেকে চলে আসার পরে তখন আমায় তোমার কথা অনেক মনে পড়তো। এখন আর ন্যাকা কান্না করা লাগবে না। আমি আবার সোফায় চলে আসি আর ভাবছি, তাহলে ও কি আমায় সত্যি সত্যি 6 মাস পরে ডিভোর্স দিবে? তাহলে আমি বাঁচবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবিরের ডাক। তোকে বলছি না এত সকাল পর্যন্ত ঘুমাবি না। তুই ঘুমালে বাড়ির এত কাজ করবে কে? আমি উঠছি। আর শোন, আমার আগে উঠতে হবে তোকে, সব সময়। আর যদি আমি তোর আগে উঠি তাহলে তোর খবর আছে। এরপর থেকে আমি যদি তোর আগে উঠি তাহলে বুঝবি তুই শেষ। ঠিক আছে, এবার থেকে আমি তোমার আগে উঠবো। এটা বলে আমি ফ্রেশ হয়ে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আবির আমাকে ডাকছে, তাই আমি তাড়াতাড়ি করে ওর কাছে চলে আসি। ফারজানা, আমি অফিসে যাব, আমার শার্ট নিয়ে আয়। ঠিক আছে, আমি আনছি। আমি ওর জন্য শার্ট আনতে গেলাম। কিছুক্ষণ পর নিয়ে আসলাম। এই নাও। কি হলো? আমি আবার কি করলাম? হারামির বাচ্চা, তোকে শুধু শার্ট আনতে বলেছি, সাথে প্যান্ট আনবে কে? সরি, আমি বুঝতে পারিনি। আর যদি একটু ভুল করো তাহলে তো গলা চেপে মেরে ফেলবো। আমি আবার প্যান্ট নিয়ে আসলাম। কিছুক্ষণ পর ওকে দিয়ে দিলাম। তারপরে বললাম, এই কিছু খাবা না? সেটা আমি বুঝবো, তোর কিছু বলা লাগবে না। তুই এখন কাজ করতে যা। আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। তারপরে বললাম, এইগুলো খেয়ে নাও। আমি খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, এগুলো কে রান্না করেছে? আমি রান্না করেছি। অথু, কি হয়েছে? হারামির বাচ্চা, এগুলো কোনো খাবার? এর ভেতর পড়েছে, আমি সব কিছু ওর দিকে ছুঁড়ে মারলাম। আমি তো ভালোভাবেই রান্না করেছি। তাহলে এগুলা কি তোকে এর চেয়ে ভালো রান্না করে শিখতে হবে? ঠিক আছে। এটা বলে ফারজানা চলে গেল। আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আমি তো ওকে অত্যাচার করব, তার জন্য এটা করেছি। আমি রেডি হয়ে অফিসে চলে আসি। আমি ছাদের একপাশে দাঁড়িয়ে আছি, আর আমার চোখ থেকে পানি পড়ছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবে 1 মাস কেটে গেল। এই কয়দিনে আবির আমাকে অনেক অত্যাচার করেছে, আর বাড়ির সব কাজ করিয়েছে। কিন্তু আবির যখন ডিভোর্সের কথা বলে তখন আমার মনটা খারাপ হয়ে যায়। একদিন ঘর মুছছি, এর ভিতর আম্মু আসলো আমার কাছে। ফারজানা, তোমাকে কাজ করতে আমি বারণ করেছি না? আম্মু, এটা আমার পাপের শাস্তি, আর কিছু না। আবির তোমার সাথে কেন এরকম করে বলো তো আমাকে। আমি আবিরের সাথে যেটা করেছি ও আমার সাথে এটা করছে। তুমি কি করেছো আবিরের সাথে বলো তো? তা অনেক কথা, পরে কোনো এক সময় বলবো। আমাকে এখন বলো তো, আমি এখনই শুনবো। তারপরে সব ঘটনা আম্মুর কাছে বলা শুরু করে দিলাম। আম্মু, তোমার ছেলেকে আমি কলেজ থেকে তাড়িয়েছি, আর ওকে মিথ্যা অপবাদ দিয়েছি। তাতে আবিরের কোনো দোষ ছিল না। আবির কলেজ থেকে যে সময় বের হয়ে এসেছে তখন আমি ওকে অনেক মিস করা শুরু করে দিলাম। প্রতিদিন আমার বান্ধবীর সাথে ওর কথা বলতাম। আমি নিজের ভুল যখন বুঝতে পারি তখন আমার অনেক খারাপ লাগে। আবির চলে আসার পরে আমি প্রতিদিন মন খারাপ করে বসে থাকতাম। একদিন আমার বান্ধবী বলল, কি ফারজানা, এভাবে মন খারাপ করে আছিস যে? সাথী, আবিরের সাথে আমার এটা করা ঠিক হয়নি। যা হয়েছে বাদ দে তো। আমার শুধু ওর কথা মনে পড়ছে। কি করব বুঝতে পারছি না। কেন যে এটা করলাম? ও শুধু আমার কাছে একটু ভালোবাসাই চেয়েছিল, তাই না? ভাবছি ওর কাছে ক্ষমা চাবো, কিন্তু ও বলে বাড়িতে চলে গিয়েছে। তুই কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? জানি না, তবে যেভাবেই হোক আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, আসলে না হয় তোমার যাবি। এখন চল, ক্লাসে যাব।
ও কি আমাকে ক্ষমা করবে? চল ক্লাসে যাব। এভাবে আমি আবিরকে মিস করা শুরু করে দিই। আর আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগতো। তারপর আব্বু আমার অনেক জায়গায় বিয়ে ঠিক করে, বাট আমি রাজি হয়নি। শুধু আমার একটাই আশা ছিল আমি আবিরের কাছে ক্ষমা চাবো। কিন্তু আব্বু একদিন বলছে যে এই ছেলেকে বিয়ে না করলে সে নাকি মরে যাবে। আমি বিয়েতে রাজি ছিলাম না। তারপর বিয়ে হয়ে গেল, আর বাসর ঘরে এসে দেখি আবিরের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি তখন অনেক খুশি হয়েছিলাম। যখন ও এইসব ধরনের কথা বলল তখন আমার খারাপ লাগা শুরু করলো। আম্মু, আমি আবিরের সারা জীবন দাসী হয়ে থাকবো, তবুও ও যেন আমাকে ডিভোর্স না দেয়, তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা দেখি আমি কি করতে পারি, আর তুমি কোনো চিন্তা করো না। আম্মু প্লিজ, আপনি ওকে এটা বুঝাইয়েন, ও তোমার একটা কথাও শোনে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাকে কেউ ডিভোর্স দিতে পারবে না। আর এখন তোমার আর কোনো কাজ করতে হবে না। না, আমি সব কাজই করি, তাহলে আবির রাগ করবে। আমি করতে বারণ করেছি না? কাজ করতে হবে না। এখন তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার রুমে চলে আসি। আমার রুমের পাশে একটা আলমারি, তাই আমি কি মনে করে যেন খুলতে লাগলাম। আলমারিটার ভিতরে আমি একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটায় অনেক ধুলাবালি লেগে রয়েছে, তাই আমি হাত দিয়ে মোছা শুরু করে দিলাম। আমি ডায়েরিটা নিয়ে রুমে এসে শুয়ে পড়ি। মনে হয় ডায়েরিটা অনেক পুরানো। মনে মনে ভাবলাম কি এমন আছে এই ডায়েরিতে। আমি ডায়েরিটা খোলা শুরু করে দিলাম। খুলে আমি তো অবাক। খুলে আমি আমার একটা ছবি দেখতে পাই, গোলাপি জামা পরা। আরে আমি তো এটা সেই ইন্টার ফার্স্ট ইয়ারের নবীন বরণের দিনেই জামাটা পরেছিলাম। আমি কিছু লেখা পড়া শুরু করে দিলাম। আবিরের ডায়েরি। আজ নবীনবরণ অনুষ্ঠান। আমি তাকে দেখে আবার অনেক ভালো লাগছিল। মনে হয় ওর সাথে আমার কত বছরের পরিচয়। আমার শুধু তার কথাই মনে পড়ে, কিছুতেই তাকে ভুলতে পারছি না। চোখ বুঝলেই শুধু তার ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটির নাম ও জানতে পারলাম না। সে কি আমাকে ভালোবাসবে? আমি তাকে আমার মনে জায়গা করে ফেলেছি। এখন বুঝতে পারলাম ডায়েরিটা কার। ডায়েরির পাতা পড়ে আমার চোখ থেকে পানি পড়লো। তাহলে তো ও আমাকে এতটা ভালোবাসে, আর আমি শুধু ওকে অপমানই করেছি। চোখ পড়লো ডায়েরিটার শেষ পাতায়। ফারজানা, আমি তোর কাছে একটু ভালোবাসাই চেয়েছিলাম, তার বিনিময়ে তুই আমাকে সবার সামনে অপমান আর মারধর করলি। অবশেষে তুই মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকেই বের করে দিলি। আমি জীবনেও এটা ভাবতে পারিনি। তবে একটা কথা আজও শুনে রাখ, তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না। সারা জীবন তোকে ঘৃণা করেই যাব। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমার ওর সাথে এগুলো করা ঠিক হয়নি। তাহলে ও কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না? আমি ডায়েরির পাতা আর পড়লাম না। কারণটা হলো আমার অনেক অনেক খারাপ লাগছে। আমি ডায়েরিটা যথাস্থানে রেখে দিলাম। তারপরে শুয়ে পড়লাম। আমি তখন কি যে করবো এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারোর চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেল। এই হারামির বাচ্চা, তোকে আমি কাজ করতে বলিনি, আর তুই পরে পরে ঘুমাতে আসিস কেন? আম্মু আমাকে কোনো কাজ করতে দেয়নি। আর তুই বানিয়ে বানিয়ে আম্মুকে কি বলেছিস? তুই নাকি আমাকে ভালোবেসে ফেলেছিলি। তোর এই মিথ্যা দিয়ে আম্মুকে বোকা বানাতে পারবি, কিন্তু আমাকে কোনোদিনও পারবি না। আর ভাবছো কি তোকে আমি মেনে নিব? যা ভাবছো ভুল ভাবছো। তোকে আমি কোনো দিনও মেনে নিব না, আর কয়দিন পরে ডিভোর্স দিয়ে দিব। আমি গিয়ে আবিরের পায়ে পড়ে গেলাম। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার কথা। ভাবছি আমি অহংকারী ছিলাম। তবে তুমি চলে আসার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো। তোর মতো মেয়ে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নেই, আর আমি যেটা বলেছি সেটাই হবে। তুই আছিস আর কয়দিন, তারপরে তুই তোর বাড়িতে চলে যাবি। আমি কোথাও যাব না, আমি তোমার বাড়িতেই থাকবো। দয়া করে আমাকে ডিভোর্স দিবা না। তা তো কিছুদিন পরেই দেখতে পারবি। আমি এসে শুয়ে পড়ি। কিছুদিন পরে ফারজানা আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি বললাম, আজ আর আমার মুড নেই তোকে কিছু করার, তুই সোফায় গিয়ে শুয়ে পড়। আর শোন, কালকে যেন শুনি না আম্মু কাজ করেছে, তাহলে তোর কিন্তু খবর আছে। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। ওকে যখন আমি মারি তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। কি করব, ওকে তো পাপের শাস্তি দিতেই হবে। আমাকে ও তো অনেক অপমান করেছে। যখনই ওর অপমানের কথা মনে পড়ে যায় তখন ওকে মেরে ফেলতে ইচ্ছা করে। আমি তো ওকে কোনো দিনও মেনে নিব না। আম্মু বলে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবারও বাড়ির সব কাজ করা শুরু করে দিই। আম্মু বারণ করেছে, তবুও তার কথা শুনিনি।
এভাবে আরও অনেক দিন কেটে গেল। আমি প্রতিদিন ওর কাছে ক্ষমা চাইতাম, কিন্তু ও করতো না। তার বিনিময়ে আমাকে শুধু মারধর করতো। আর ও যখন ঘুমাতো তখন আমি ওর পা জড়িয়ে ধরে কান্না করতাম। একদিন রাতে বাড়ির কাজ করতে আসছি, এর ভিতরে আবির আসলো আমার কাছে। শোন, আজ তোকে ডিভোর্স দিব। আজ রাত 10টায় ডিভোর্স পেপার দিবি, সাইনটা করে দিব। আবির প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি যেটা বলছো আমি তো সেটাই করতে রাজি, তবুও তুমি এইসব করো না। তোকে আমি 6 মাসের জন্য বিয়ে করেছি, আমার কাজও শেষ, তোকে শাস্তি দেওয়া শেষ। এখন আমি আর তোকে রাখতে চাই না। আমি আবিরের পা জড়িয়ে ধরলাম। প্লিজ দিও না। এখন আর নেকা কান্না করে লাগবে না, এটা বলে আমি ওকে সরিয়ে দিলাম। তারপরে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ডিভোর্স পেপার আনতে বের হব, এমন সময় আম্মু আসলো আমার রুমে, আর এসেই আমার পাশে গালে কষে একটা চড় দিল। তুই ওকে ডিভোর্স দিবি? আচ্ছা দে, আমি তোকে বারণ করব না। তবে এইটুকু শুনে নে, তুই সাইন করলেও ও করবে না, আর আমরা দুজনেই এই বাড়ি থেকে বের হয়ে যাব। তোর বাড়িতে তুই একাই থাকবি। আম্মু, তুমি বের হবে কেন? বের হবে তো? ও আমার এখন মেয়ে, আর ও না থাকলে আমি ওর সাথে বাড়ি থেকে বের হয়ে যাব। আবির, ও না হয় ভুল করেছে, তার জন্য তুই আর ওকে কত শাস্তি দিবি? প্রতিদিন ওকে কাঁদতে দেখি। এটা ওর পাপের শাস্তি। আচ্ছা, আমরা বের হয়ে যাচ্ছি, তোর বাড়িতে তুই থাক। তোমরা যাবা কোথায় বলো তো? যেদিকে দু চোখ যায় আমরা সেদিকেই যাব। কি করব বুঝছি না। তাহলে ওকে কি মেনে নিতেই হবে? দেখতে পেলাম আম্মু চলে যেতে লাগলো, তাই আমি বললাম, ওই আম্মু, আমি ফারজানাকে মেনে নিলাম, তবুও। সত্যিই তো। আর শোন, ওকে যদি আর কিছু বলিস তাহলে আমার লাশ দেখবি। আর কিছু বলবো না। এখন বলো তো, তোমার মেয়েটা কোথায়? দেখেছি, ছাদে উঠেছে কান্না করতে করতে। আমি তোমাকে মেনে নিয়েছি আজকে। এটা বলা মাত্রই আমি আবিরকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর কান্না করা লাগবে না, অনেক কান্না করেছো। আজকে আর এই কান্না শেষ হবে না, এটা হলো সুখের কান্না। আচ্ছা আবির, আমাকে কি তুমি ক্ষমা করেছো? ক্ষমা করে দিয়েছি। চলো রুমে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। চলো, আমরা ছাদ থেকে নিচে নামতে যাব। এমন সময় আম্মু বলল, কি দুজনেরই রাগ অভিমান ভেঙেছে? ভেঙেছে। আবির, এভাবেই সারা জীবন দুজনে একসাথে থাকবে। ঠিক আছে। এটা বলে দুজনের রুমে চলে আসি। এসেই দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানা বলল, এই যে শোনো না, আজকেও কি আমার সোফায় যেতে হবে? না গো পাগলি, আজ থেকে তুমি আমার সাথেই ঘুমাবে। তাই? দেখেছো, কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। এটা বলে আমাকে আর লজ্জা দিও না, আমি এখন সব বুঝতে পেরেছি। ফারজানা গিয়ে জড়িয়ে ধরলাম, আর ফারজানাও আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বললাম, ওই বউ, আমাকে আজ একটু আদর করো না। ওই শোনো, আজ না কাল করব, আজ সারা রাত দুজনে এভাবে জড়িয়ে ধরে থাকি। না, আমার এতে শুধু হবে না, আমার আদরও লাগবে। এই কাছে আসো আবির। কাছে আসার সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট এক করে দিলাম। বাকিটা আর বললাম না, বেবি নিয়ে যেদিন ফিরবো সেদিন বলবো। এখন আপনারা যান, আর গল্পটা কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার মতো কেউ এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল কারণ।